আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা লগ সূচক অধ্যায়ের সূচক ও লগারিদম অধ্যায়ের সূচকের পাঠটা আজকে আলোচনা করব। এইখানে এই অধ্যায়ের যে সূত্রগুলান আছে, এই সূত্রগুলান যদি কেউ বুঝে বুঝে পড়ে এবং মুখস্থ করে তাহলে এই অধ্যায়ের 50% তার হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আপনাকে সূত্রগুলান অবশ্যই আয়ত্ত করতে হবে। এই অধ্যায়ের সূত্র ছাড়া কখনো সম্ভব না। এখানে আমি সূত্রগুলান লিখে দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু দেখেন। এইখানে সূচক অধ্যায়ের যে বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে, দেখেন, এরকম যদি কোনো একটা বিষয় থাকে, উপরে একটা দেখেন, মাথার উপরে একটা, বামে একটা, এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। হ্যাঁ, বা এটাকে সোজা ভাষায় বলা হয় সহগ, সহগ বলা হবে। এখন এক্স ওয়াই জেড যেইটার উপরে পাওয়ার থাকবে, এটাকে আমরা সবাই জানি এটা পাওয়ার, এটাকে পাওয়ার বলা যায়। আবার এটাকে ইন্ডেক্স বলা যায়, আবার এটাকে এক্সপোনেন্ট বলা যায়। হ্যাঁ, আবার এটাকে ঘাত বলা যায়। হ্যাঁ, এটাকে মনে করেন যে এই মানগুলো বলতে হয়। তাহলে এক্সের ওপর এটা পাওয়ার, এটাকে ঘাত বা সূচক আমরা বলে থাকি। সূচক হচ্ছে আমাদের উপরে যেটা পাওয়ার থাকে, এটাই হচ্ছে সূচক। তো এক্সের ওপর যেহেতু আসে, তাহলে যেটার উপরে থাকে সেটাকে আমরা বলবো ভিত্তি, ভিত্তি বা বেস বলা যায়, বা নিধান বলা যায়। হ্যাঁ, তো নর্মালি আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, যেইটার উপরে থাকবে, এটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, এ বি যা হতে পারে, এইটাকে যেইটার উপরে থাকবে সেটা আমরা বেস ধরবো। হ্যাঁ, পাঁচতলা একটা বিল্ডিং যদি উঠাই, নিচে যেটা থাকে সেটা হচ্ছে মাটির নিচে, সেটা হচ্ছে ভিত্তি। ভিত্তিটাকে ইংরেজিতে বলা হয় বেজ। তাহলে এইখানে দেখেন, বেজ বা ভিত্তি, এটার উপরে যেটা পাওয়ার থাকবে এটাকে এক্সপোনেন্ট, ইন্ডেক্স বা পাওয়ার বা সূচক বা ঘাত বলা হয়ে থাকে। এখন এটার সাথে একটা ধ্রুবক থাকতেও পারে, নাও থাকতে পারে, যেটা থাকবে ওটাকে আমরা সহগ বলবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে সূত্রগুলো যদি আমরা একটু দেখি, এখানে দেওয়া হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি একটা, মনে করেন যে বেস এটা লিখলাম, এটার উপর একটা পাওয়ার দিলাম এম, একটা ব্র্যাকেট দিলাম, তার উপর একটা পাওয়ার দিলাম, এখন এটা দিলাম এন। এখন এই পাওয়ার এর উপর যদি পাওয়ার থাকে, সে পাওয়ার দুটা গুণ করতে হয়। এটা হতে পারে এরকম যে টু একটা ভিত্তি, এটার উপরে যদি টু পাওয়ার হয়, আবার যদি এটার উপর থ্রি পাওয়ার দিই, তাহলে দেখেন এটা বেস, এটার উপর পাওয়ার, তার উপর পাওয়ার, তাহলে পাওয়ার দুটি কী হবে? 3 × 6 হবে, 3 × 6 হবে। এখন নর্মালি আমরা কি জানি, 2-এর উপর পাওয়ার 3 হলে 8 হয়। অনেকে ভাববে যে এইটার উপর পাওয়ার যেহেতু 2, তার উপর পাওয়ার 3, তার মানে এটা তো 8 হবে। এইটা এভাবে চিন্তা করা যাবে না, কারণ পাওয়ারের উপর পাওয়ার হলে কি হয়, পাওয়ার দুটা গুণ করতে হয়। কিন্তু আপনাকে এইটার সাথে সাথে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি এরকম হয় a⁴m তার পাওয়ার n, হ্যাঁ, ব্র্যাকেট নাই, তখন আপনাকে কি করতে হবে, এটা এরকমই থাকবে। হ্যাঁ, এইটা কিন্তু এইভাবে লেখা যাবে না, এটা কিন্তু এইভাবে লেখা যাবে না। দেখেন, এইরকম যদি হয় 2-এর উপর 2 পাওয়ার, তার উপর 3 পাওয়ার, এটা কিন্তু হবে 2⁸। আগেরটাতে কি বের হয়েছিল, যে 2-এর উপর 2, তার উপর 3, তাহলে কত হয়েছিল, 2⁶, 2⁶। তাহলে পার্থক্যটা বোঝেন, এইখানে ব্র্যাকেট নেই, তার মানে পাওয়ারের উপর পাওয়ার, তখন পাওয়ার পাওয়ার গুণ হবে না। আর এইটা দেখেন, পাওয়ারের উপর পাওয়ার আছে, তখন পাওয়ার পাওয়ার গুণ হবে। তার মানে এই পাওয়ারের উপর পাওয়ার যদি ব্র্যাকেট আকারে থাকে, তখন এই পাওয়ার দুটা গুণ করতে হবে। এতটুকু আপনাকে জানতে হবে, না হলে আপনি অঙ্কের মধ্যে ভুল করবেন। আচ্ছা, এইটা যদি হয়, তাহলে আমরা দেখি এই অঙ্কটা, এই সূত্রটাতে কি বলা আছে, একটা এ একটা বি, দুইটা বেস, এটার উপর পাওয়ার যদি একটা এন ধরলাম, তাহলে কি হবে, আলাদা আলাদা বেস যদি আলাদা আলাদা হয়,
তাহলে কি করতে হয়, আলাদা পাওয়ার দুটো আলাদা আলাদা করে দেয়া যায়। দেখেন এইখানে এইটা লিখলাম, এটা লিখলাম। এখন যদি এটা এরকম হয়, বেস দুইটা মানে গুণ অবস্থায় আছে, এখানে মাথায় রাখতে হবে বেস দুইটা গুণ অবস্থায় আছে। যদি এরকম হয় a প্লাস বি দুইটার উপরে n দেওয়া থাকলো, আপনি কি আলাদা আলাদা করে লিখতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? দেখেন এটাকে এইভাবে লেখা যাবে না, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, এটা এইভাবে লেখা যাবে না। আচ্ছা, এখানে কেন দিচ্ছি আমি, এটা এইভাবে লেখা যাবে না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে দেখেন একটা বেস ধরলাম 2, আর একটা বেস ধরবো আমরা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে, এইটার সূত্রের ক্ষেত্রে যদি একটা বেস ধরি আমরা 2, একটা বেস ধরি গুণ অবস্থায় যদি থাকে, একটা যদি 3 ধরি, তার উপর যদি পাওয়ার n দেই বা একটা পাওয়ার 2 দিলাম, দেখেন এই পাওয়ার দুটো যদি আমরা যদি 3 দুগুণ 6 করি, 6-এর উপর যদি স্কোয়ার দেই কত হয়? 36 হয়। আবার ডান পক্ষে দেখেন কি লেখা আছে, আলাদা আলাদা করে দিছে। এটা 2-এর উপর যদি 2 দেই গুণন 2-এর উপর যদি 3 দেই আর 3-এর উপর যদি 2 দেই, তাহলে কি হবে? এখানে 4, এখানে হবে 9 সমান 36 হবে। তার মানে আমরা যদি একটা বেজ, দুটো বেজ যদি এখানে নেই এবং বেজ দুটো যদি গুণ অবস্থায় থাকে, তাহলে সেই দুটার উপর যে কোনো একটা পাওয়ার যদি বসাই, এখানেই দেখেন ডান পক্ষ বাম পক্ষ একই মান আসবে। কিন্তু যোগের অবস্থায় দেখেন, যোগের ক্ষেত্রে আপনি দেখেন এখানে a প্লাস বি তার উপর n পাওয়ার আছে, এখানে a এর মান 2 ধরলাম প্লাস বি এর মান 3 ধরলাম, তার উপর 2 পাওয়ার দিলাম, তাহলে কত আসবে? এটা হচ্ছে 5 হয়, 5-এর উপর 2 পাওয়ার মানে 25। আবার ডান পাশে এটা যদি হয় কত? 2 এর উপর 2 যোগ 2 এর উপর না 3-এর উপর 2, তাহলে কত হচ্ছে? এটা 2 এর উপর 2 মানে হচ্ছে 4, 3-এর উপর 2 মানে হচ্ছে 9, তার মানে হচ্ছে 13 হচ্ছে। দেখেন বাম পক্ষে আসে এটা, ডান পক্ষে আসে এটা। ওই জন্য এখানে বলা হচ্ছে a প্লাস বি তার উপর যদি n পাওয়ার বা যে কোনো একটা পাওয়ার থাকে সমানের ডানে, কিন্তু এটাকে আলাদা আলাদা করে লেখা যাবে না। কেন যাবে না এটা আমি দেখাই দিলাম। কিন্তু গুণনের ক্ষেত্রে দেখেন, এইখানে যদি বাম পাশে গুণ অবস্থায় থাকে একটা পাওয়ার থাকে, সেটার উপরে যদি আমরা যে কোনো একটা মান দেই, সেটা দেখেন বাম পক্ষ এবং ডান পক্ষ 36 এবং 36 একই আসছে। হ্যাঁ, এই বিষয়টাকে মানে সূত্রটা কেন হলো না, কেন হবে প্লাসের ক্ষেত্রে হবে না গুণের ক্ষেত্রে হবে, এটা আমি দেখাই দিলাম। এখন একই অঙ্ক আপনি যদি এবার দেখেন যে এই যে ভাগ অবস্থায় যদি থাকে, হ্যাঁ, দুইটা বেস মনে করেন এই একটা বি একটা, তার উপর পাওয়ার থাকলো, এখন আপনি এটাকে আলাদা আলাদা করে ভাঙায় দিতে পারবেন, এর উপর n দিতে পারবেন, বি এর উপর n দিতে পারবেন যদি ভাগ অবস্থায় থাকে। কিন্তু যদি বিয়োগ অবস্থায় থাকে এরকম a মাইনাস বি তার উপর n সমান a টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n, এটা আপনি লিখতে পারবেন না। কিভাবে? ওই আগের অঙ্কটার মতো, যেভাবে এখানে একটা পাওয়ার ধরলাম, এখানে একটা বেজ ধরলাম, দুইটা বেজের উপর পাওয়ার ধরলাম, ধরে যে মানটা আসবে ডান পক্ষের মান সেম আসবে। কিন্তু এইখানে যদি একটা ওই সেম বেসটাকে এইখানে যদি বসান এবং বিয়োগ দিয়ে এইখানে যদি বি এর মানটা বসান, তার উপর পাওয়ারটা দেন, বাম পাশে যে মান আসবে ডান পাশে কিন্তু সেম মানটা আসবে না। সেই জন্য এটা সমান আমরা এটা লিখতে পারবো না। এখন এই হচ্ছে এই অঙ্কগুলোর হচ্ছে ব্যাপার স্যাপার। তার মানে প্লাস এবং মাইনাস অর্থাৎ যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে আলাদা আলাদা করে দিতে পারবো না, কিন্তু গুণ এবং ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলোকে আমরা কি ভাগ করে দিতে পারবো। দেখেন এইখানে a বাই বি তার উপর যদি n পাওয়ার হয়, এই পাওয়ারটা এটার উপরও যাইতে পারে, এটার উপরও যাইতে পারে, যেহেতু ভাগ অবস্থায় আছে। এই যে a টু দি পাওয়ার n বাই বি টু দি পাওয়ার n। যদি দেখেন গুণ অবস্থায় থাকে, তার ওদের উপর পাওয়ার থাকে, তাকে পাওয়ারটাকে সেপারেটলি আলাদা করে দুজনের উপরে দেওয়া যায়। এটাকে দিলাম এটার উপর, এটাকে দিলাম এটার উপর দেওয়া যাবে, কিন্তু যোগ অবস্থায় বা মাইনাস অবস্থায় থাকলে পাওয়ারটা সেপারেটলি লেখা যায় না, সেটা আমি দেখাইলাম। এখন দেখেন এইখানে একটা বিষয়, গুণ অবস্থায় থাকে, যদি গুণ অবস্থায় থাকে
এম ডট এন। এই ডট মানে হচ্ছে গুণ, এটা এইভাবেও থাকতে পারে, হ্যাঁ, এম ডট এন। আচ্ছা, যদি কোনো কিছু নাও থাকে তাও চলবে, বোঝাই যাচ্ছে এটা গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় যদি থাকে, আপনাকে মাথায় রাখতে হবে বেসগুলো যদি একই রকম হয়, পাওয়ারগুলোকে যোগ করতে হয়। মানে কি, বেস যদি সেম হয়, যদি গুণ অবস্থায় থাকে, এই দুটো শর্ত মাথায় রাখতে হবে। গুণ অবস্থায় থাকতে হবে, বেসগুলো সেম হতে হবে, তাহলে কি হতে হবে, পাওয়ারগুলো যোগ করতে হবে। এখন দেখো এইখানে এ টু দি পাওয়ার এম গুণ এটা এ টু দি পাওয়ার এন, বেস এইটা আর এটা সেম, তাহলে এই বেসটা নিলাম, আর পাওয়ারগুলো যেহেতু গুণ অবস্থায় আছে, পাওয়ারগুলো যোগ করতে হবে। এইটা একটা সূত্র। একই জিনিস যদি এরকম হয়, ভাগ অবস্থায় থাকে, তখন কি হবে, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম। তখন কি হতে পারে, যদি ভাগ অবস্থায় থাকে, বেস এটার বেস আর এটার বেস সমান, ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো আমরা বিয়োগ করব। তাহলে দেখি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এই দুটো সূত্র মানে খুবই বেশি প্রয়োগ হবে এইগুলান, এই প্রয়োগগুলান, এই সূত্রগুলান থেকেই কিন্তু বীজগণিতীয় রাশিমালা এবং অন্যান্য যে বীজগণিতের অধ্যায়গুলো সবগুলাতে এগুলান কিন্তু লাগে। এখন দেখি এই জিনিসটাকে আমরা একটু দেখি, এখানে কি দেয়া আছে, কোনো কিছুর পাওয়ার 0 হলে এর মানটা হয় 1। এখন এইখানে কিন্তু 0, এর মানটা 0 হওয়া যাবে না। এর কেন, এটা দেখেন, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, তাহলে আমরা ওটাকে 1 লিখতে পারি। এইখানে যদি 2 এর পাওয়ার 0 হয়, সেটা 1 হবে। এখানে যদি 500 এর পাওয়ার 0 হয়, তাও 1 হবে। কিন্তু এইখানে বেস যেটা থাকবে, এইটা 0 হওয়া যাবে না, মানে 0 এর উপর 0 পাওয়ার, এইটা কিন্তু হবে না। আবার কোনো কিছু 0কে যদি 0 দ্বারা ভাগ করি, এইটা এই মানগুলো কিন্তু অনির্ণীয় মান। হ্যাঁ, দেখেন একটা কথা মনে রাখতে হবে, 0 এর ক্ষেত্রে যদি এইখানে কোনো কিছুকে 0কে যদি কোনো কিছু দ্বারা ভাগ করা হয়, ধরলাম এ, তখন মানটা কিন্তু 0ই হবে। আবার যদি এরকম হয়, কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করি, তখন কিন্তু হবে ইনফিনিটি হবে, অথবা অসংজ্ঞায়িত হবে, হ্যাঁ, এই ইনফিনিটি মানটাই ধরে নেন। এখন যদি এরকম হয়, 0 দ্বারা ভাগ করলে ইনফিনিটি হয়, আর 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0ই হয়, কিন্তু 0 এর পাওয়ার 0 এটা অনির্ণীয়, আবার 0কে 0 দ্বারা ভাগ করলে এটা অনির্ণীয়। মানে এইটা এখন পর্যন্ত বিজ্ঞানীরা কি হবে এটা নির্ণয় করতে পারে নাই। এই যে কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, কিন্তু যেটার উপর পাওয়ার হবে সেই মানটা 0 হওয়া যাবে না। সেই জন্য বলছে এ টু দি পাওয়ার 0 সমান 1 হলে এর মানটা নট ইকুয়াল টু 0। এইটা একটা মাথায় রাখতে হবে। এখন সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সূত্র, সেটা দেখেন এখানে কি বলা আছে, এই যে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন। এইখানে দেখেন ডান মাঝখানে কি আছে, সমান চিহ্ন আছে, এই পাশে বেস সমান, এই পাশে বেস সমান। বেস যদি সমান হয়, মানে বেস যদি একই হয়, পাওয়ারগুলো সমান লেখা যায়, এম সমান এন লেখা যাবে। এই ক্ষেত্রেও আপনাকে মনে রাখতে হবে, এই বেজের মান কত হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। হ্যাঁ, বেজের মান 0 হওয়া যাবে না। এইখানে দেখেন এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, বেস দুটি একই রকম হলে পাওয়ার দুটো সমান লেখা যায়। আবার যদি এরকম হয়, এ টু দি পাওয়ার এম সমান বি টু দি পাওয়ার এম, দেখেন এই যে পাওয়ার দুটো সমান, তখন আমরা এ সমান বি লিখতে পারবো। তাহলে এ সমান বি আমরা কখন লিখতে পারবো, যদি এই ক্ষেত্রে পাওয়ার যদি সমান হয়। আপনাকে মনে রাখতে হবে, এই যে বেজের মানটা এটা 0 এর চাইতে বড় হবে, বি এর মানটাও 0 এর চাইতে বড় হবে, মানে বেজ দুটো 0 এর চাইতে বড় হবে, এবং যে পাওয়ারটা থাকবে ওইটা 0 হওয়া যাবে না। এই শর্তগুলো যদি হয়, তাহলে আপনি এই সূত্রটা প্রয়োগ করতে পারবেন। শর্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার মনে রাখা লাগে না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, বেজ একই রকম হলে, সমান হলে পাওয়ারগুলোকে সমান লেখা যায়, আবার পাওয়ার যদি সমান হয় বেজগুলোকে সমান লেখা যায়। এটাকে আপনার মনে রাখতে হবে।
এই যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি রুট ওভার থাকে, রুট ওভারের এই জায়গায় যে জায়গাটা থাকবে এইখানে ধরলাম যে এ, তাহলে কি হবে, এইটা কিন্তু রুটটা উঠে গিয়ে 1 আকারে লিখতে হবে, আর এইটা হচ্ছে এইটার উপর পাওয়ার থাকবে, এই জিনিসটা হলো এইটার উপর পাওয়ার আকারে চলে যাবে। একই জিনিস যদি এরকম হয়, এখানে 3 লিখলাম, 2 লিখলাম, তাহলে কি হবে, 2টা আমাদের বেজের জায়গায় থাকবে, আর এই যে 3টা 1 আকারে যাবে, 1/3 এটা পাওয়ার চলে যাবে। এইরকম করে মানে আপনাকে অঙ্কগুলান একটু মনে রাখতে হবে। এইখানে দেখেন এইটা আরও বেশি বেশি প্রয়োগ করতে হয়, যে কোনো কিছু যদি এরকম হয় 1/a⁴n, এটার মান কিন্তু এই a⁴nটা উপরে গেলে ইনভার্স আকারে হবে। কিভাবে হয় দেখেন, এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি যে এইখানে 1-এর জায়গায় আমরা কি লিখতে পারি, a⁴0, আবার নিচে a⁴n আসে, তখন কি বেস দুটো সমান হলো না, পাওয়ার দুটোকে যদি আমরা বিয়োগ করি a⁴0 - n, তখন কিন্তু এটাকে 0-এর ভ্যালু নেই, a⁻n লেখা যায়। তাহলে কি পাইলাম, 1/a⁴n সমান a⁻n। এখন ইনভার্স যদি থাকে তাহলে আপনি উল্টা দিক থেকে বলতে পারবেন, কোনো কিছুর পাওয়ার ইনভার্স যদি থাকে তাহলে এটা 1/a⁴n হয়ে যাবে। এটা এভাবে আপনি কল্পনা করতে পারেন। আবার একইভাবে যদি দেখা যায় দুইটা ভগ্নাংশ আকারে আছে, দুইটা বেস, এটার একটা যদি পাওয়ার থাকে, এইটাকে কিন্তু আপনি এইভাবে লিখতে পারবেন, এই নিচের বেসটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, এটা ইনভার্স 1 হবে, 1 না, এই যে n হবে, হ্যাঁ, তাহলে এখানে উপরে যে পাওয়ারটা থাকবে ওইটা বসবে। এখন এটা কিভাবে হলো, এটাকে যদি দেখি, দেখেন এই যে a⁴n এটাকে আলাদা করে লিখলাম, এটাকে b⁴n আলাদা করে দিলাম। a⁴n মানে কি 1/a⁻n না, আবার b⁴n মানে কি 1/b⁻n, এটা লেখা যায়। এখন এইটাকে যদি আপনি ভাগটাকে গুণ করেন, 1/a⁻n হয় গুণ এটা b⁻n/1 হয়, তাহলে দুইটাকে যদি একখানে করেন তাহলে b⁻n/a⁻n, দুটোর উপরে ইনভার্স n আছে, যদি আলাদা আলাদা দুটো কমন নেওয়া যায় তাহলে a/b⁻n হয়ে যায়। দেখেন এই লাইনটা থেকে এই লাইনটা, এই যেটা এইটা হচ্ছে এইভাবে তৈরি হয়। এই সূত্রগুলোকে আপনাকে জানতে হবে। কোনো কিছু ভাগ আকারে যদি দুইটা বেস থাকে তার উপর পাওয়ার, এইটাকে যদি মানে উল্টে দেন তাহলে এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, শুধু এতটুকু মনে রাখলে হবে। তো এই যে সূত্রগুলান, এইগুলো হচ্ছে আমাদের সূচকের অধ্যায়টা কমপ্লিট করার জন্য এই জিনিসগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে এই বেসিক বিষয়গুলো আলোচনা করলাম সূত্রের জন্য। হ্যাঁ, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ম্যাথগুলো আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আপনারা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।